হাসপাতালের মর্গের ঘরটায় থরে থরে সাজানো রয়েছে ছোট ছোট খুপড়ির মতো বাক্সগুলো। আর ছোট বাক্সগুলোয় হয়তো শুয়ে আছে কিছু নির্জীব দেহ। কিছুকাল আগেই হয়তো, ও কিছু কাল বলছি কেন, হয়তো কয়েকদিন আগেই ওই দেহগুলো প্রাণ নিয়ে হেঁটে চলে বেড়াচ্ছিল। আজ তাদের দেহের ওই বুকের মধ্যেকার অংশটা, ওটা আর ওঠানামা করছে না। কারো হয়তো মৃত্যু ঘটেছে বীভৎস অ্যাক্সিডেন্টে, কারো হয়তো তীব্র অসুখে, কেউ আবার জীবন যুদ্ধে হার মেনে আত্মহত্যার পথ বেছে নিয়েছে। কারো 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 দেহের তো এমন অবস্থা যে সেটা যে এককালে রক্ত মাংসের মানুষ ছিল তা এখন চিনতেও পারা যায় না। হয়তো হয়তো তাই জন্যই সব থেকে বেশি চিন্তা। আর সেই দেহগুলো রক্ষা করার জন্যই রাখা হয় নাকি একটা সজীব দেহকে। পুরো নিশ্চুপ হাসপাতালের মধ্যে কোথাও কোনো সাড়া শব্দ থাকে না এই রাতের পরিবেশে। সেই শত শত নির্জীব দেহগুলোর ভিড়ে অবস্থান করছে একটা মাত্র প্রাণের স্পন্দন। একটা সামান্য শব্দে সেই মর্গের রক্ষীর বুকটাও কেঁপে কেঁপে ওঠে মাঝে মাঝেই। আচ্ছা, তাদের কি ভয় করে না? চলুন চলুন সেই শত শত বাক্সগুলোর একটার ডালা টেনে খুলেই দেখা যাক না, কি দেখা যায় সেখানে। পুরোটা দিন অনেক এই হাসপাতালেই ছিল। সারাদিন একটাও দেহ আসেনি এই মর্গে। রোজ এমনিতে সারাদিনে প্রায় 5টার বেশি ডেড বডি আসে ওদের এই গ্রাম্য হাসপাতালে। এত বছর এই মর্গের চাকরিটা করে অনেকের এখন ওই সব গা সওয়া হয়ে গিয়েছে। কিছুতেই যেন কিছু মনে হয় না। আগে প্রথম প্রথম বেশ ভয় করত এই চাকরিটা করতে এসে, কিন্তু মাস শেষে যখন মোটা মাইনের সরকারি বেতন পকেটে আসতো সেটা সব কিছুকে ভুলিয়ে দিত। এমনিতে অনেক এইচএসের গণ্ডিটাও টপকায়নি, কিন্তু বাবার সাথে কোনো এক পুলিশ কাকুর চেনা পরিচিত ছিল, সেই পাইয়ে দেয় এই চাকরিটা। হোক না সে মর্গের চাকরি, সারাদিন তার কাজই বা কি আছে? শুধুমাত্র কখন ডেড বডি আসবে সেটার জন্য অপেক্ষা করা, আর বডির বাড়ির লোক আসলে তাদের হাতে ওটা তুলে দেওয়া। আর অনেকও মা বাবার মুখে হাসি ফোটাতে হাসি মুখে মেনে নিয়েছিল এই চাকরিটা। এই হাসপাতালটা একদম গ্রামের দিকে। আশেপাশের গ্রামের মানুষ খালি আসে ডাক্তার দেখাতে। দিনের বেলা সারাদিন এই মর্গেই ছিল অনেক। তার কাজ মর্গের যাবতীয় সব দেখাশোনা করা। রোজ সকালে কিছু দেহ আসে পোস্টমর্টমের জন্য, কিছু আবার কেটে ছিঁড়েও দেখা হয়। অনেক এত বছর হয়ে গেলেও ওই লাশ কাটার ব্যাপারটা একদম দেখতে পারে না। তাড়াতাড়ি বডিটা বার করে দিয়েই সে বাইরে বেরিয়ে আসে। সত্যি মানুষের কাজগুলো অদ্ভুত। সে যাই হোক, আজ সারা দিনেও একটাও বডি আসেনি, কিন্তু ওর কাজের চাপও কম। সারাটা দিন বসে বসেই কাটিয়ে দিয়েছে। ওর ডিউটি ডে শিফটে, অর্থাৎ রাত 9টা বাজলে আবার রাতের লোকটা আসবে ডিউটিতে। তাই অনেক এখন ওর কাজগুলো গুছিয়ে রাখছিল আর সব কটা বাক্সের কাছে গিয়ে পরীক্ষা করে দেখছিল। ও জানে মর্গের সব কটা যা আছে তা পুরনো দেহ, নতুন করে আজ আর আসেনি। আর সেইগুলোর নাম খাতায় নোট করাই আছে। নোটবুকটা নিয়ে একটা একটা করে বাক্স মিলিয়ে দেখছিল সে। প্রতিটা বাক্সের গায়ে সাদা একটা কার্ড ঝুলছে। বডি থাকলে ওটা তার ডিটেলসের জন্য ঝুলিয়ে রাখা হয়। কিন্তু এবার ঠিক দেওয়ালের দিকের 3 নম্বর বাক্সটার দিকে এগিয়ে গেল সে। ওটা দেখে একটু অবাকই হলো, কারণ খাতায় সবকটা বডি নোট আছে, কিন্তু 3 নম্বর বাক্সটা তো খালি থাকার কথা। অনেক এক দৃষ্টে তখন তাকিয়ে আছে ওটার দিকে। সেখানে এখন ঝুলছে একটা সাদা কার্ড, যার মানে এটার ভেতর বডি আছে। অনেক ভাবল রাতে হয়তো ওই বডিটা এসেছে,
তাই কোনো কারণে রাতের গার্ড হয়তো সেটা নোট করতে ভুলে গিয়েছে। কিন্তু অনেক জানে এই চাকরিটা কতটা রিস্কের, আর লোকটার ভুল হবে বলে তো মনে হয় না তার। চুপচাপ কথা না বাড়িয়ে হাতে নিয়ে তুলে দেখল কার্ডটা, যেখানে বডির ডিটেইলস থাকার কথা। কিন্তু সেটা দেখে তো সে অবাক, কারণ কার্ডটার দুই দিকেই ফাঁকা, কোথাও কিচ্ছু লেখা নেই। এবার আর অত শত না ভেবে সে হালকা টান মারল সেই বাক্সটার হাতলে। ধাতব বাক্স আর তার নিচে চাকা লাগানো থাকার দরুন একটা তীব্র শব্দ করে বেরিয়ে এলো সেটা। অনেক মর্গে চাকরি করছে, তাও অনেক দিন, তাই আর এইসবে সে ভয় পায় না। কিন্তু আজ বাক্সটা খোলা মাত্র সে যেন চমকে উঠল, কারণ তার হিসেব বলছে বাক্সটা তো খালি থাকার কথা। সেটা এখন শুয়ে আছে একটা বছর 24-এর মহিলার ডেড বডি। বডিটা দেখা মাত্র সে আঁতকে উঠল। সে এতদিনে বহু দেহ দেখেছে, তবে এটার মতো নির্মম মৃতদেহ নিজের চোখে দেখেনি। মেয়েটার দেহটা যেন কিছুর সাথে ধাক্কা লেগে একেবারে থেতলে গিয়েছে। শরীরের সমস্ত জায়গা দিয়ে বেরিয়ে আসছে জমাট বাঁধা রক্ত। মেয়েটার মুখের দিকে তাকিয়ে সব থেকে বেশি অবাক হলো অনিক, কারণ গ্যাজলা ওঠা মুখের বেশিরভাগ অংশ থেতলে গিয়েছে। ওটা যে একটা নারীর মুখ সেটা কিছুতেই যেন চেনা যাচ্ছে না। আর সব থেকে আশ্চর্যের জিনিস হলো মেয়েটার দুটো খোলা চোখ। সেই চোখ দুটো যেন তাকিয়ে আছে অনেকেরই দিকে। সেটার অক্ষি কোটরে যেন চোখের মনি নেই, তার বদলে রয়েছে সাদা ধবধবে দৃষ্টিহীন অজানা ভয়। সেটা দেখা মাত্র অনেক 4 হাত ছিটকে পিছিয়ে গেল। এতটা ভয় কেন পেল সে তখন নিজেও জানে না। ওর বুকের ভেতরটা তখন হাঁপড়ের মতো ওঠানামা করছে। কোনো ক্রমে নিজেকে সামলে নিল সে। একটু একটু এক পা করে এগিয়ে গেল সেই বাক্সটার দিকে। বডিটা তখনও নিজের মতো শুয়ে আছে তার জায়গায়। ভয়টা একটু কাটতেই অনেক উঠেই প্রথমে নিজের হাতের ঘড়িটা দেখল। প্রায় 7টা বাজে। নাইটের লোকটা আসতে এখনো 2 ঘন্টা বাকি। কিন্তু তার আগে জানা দরকার ওই লাশটা এলো কোথা থেকে। ও জানে রাতের লোকটা মর্গে নেশা করেই থাকে, তাই হয়তো ভুলবশত সামনের বাক্সটার দিক থেকে বিচ্ছিরি একটা পচা গন্ধ আসছিল। লাশটা যে বেশি পুরনো নয় তা দেখেই বোঝা যাচ্ছে। অনেক বাক্সটা বন্ধ করে দিল, তারপর পকেট থেকে ওর মোবাইল ফোনটা বার করে আনলো। নাম্বারটা ডায়াল করে ফোন করলো রাতের ডিউটির লোকটাকে। হ্যাঁ, হ্যালো রোহিন্দা, এই আমি অনিক বলছি, বুঝলে। বলছি তুমি আজ রাতে আসছো তো? হ্যাঁ হ্যাঁ, আমি এখানেই আছি। শোনো না, একটা চাপে পড়ে তোমায় ফোন করছি। আচ্ছা, কাল কি তোমার রাতের বেলায় 3 নম্বর ড্রয়ারে কোনো বডি এসেছিল? একটা মেয়ের বডি, বুঝলে। তুমি তো দেখছি নোট করতেই ভুলে গেছো। ওর কথাটা শুনে লোকটা বলল, অনিক, আমি রাতে নেশা করি ঠিক আছে, তবে তুমি দিনের বেলা? কাল রাতে এতক্ষণ বসে বসে মাছি মারলাম, ওই একটাও বডি আসেনি তো। ভুল দেখেছ হয়তো, অন্য কোনো ড্রয়ার খুলে। আর বয়স তো কম হলো না বন্ধু, এবার বিয়ে টিয়ে করো, বুঝলে। না হলে মর্গের ড্রয়ারে তুমি মেয়ে দেখবে, বুঝলে। রাখো, আমি আসছি, এমনিতেও তৈরি হচ্ছিলাম বেরোবো বলে। রাখি, বুঝলে এখন। লোকটা একটু খ্যাঁক খ্যাঁক করে হেসে তারপর ফোনটা কেটে দিল। অনেক তখন তো থ মেরে গিয়েছে। ভুল তো তার হওয়ার কথা না, কারণ সে এখনো দাঁড়িয়ে আছে 3 নম্বর বাক্সটার সামনেই। এতটা ভুল তো সে দেখবে না। কি একবার মনে হতেই উঠে দাঁড়িয়ে আবার টেনে খুলে ফেলল সেই বাক্সটা। বাক্সটায় মেয়েটার মৃতদেহ যেমন ছিল ঠিক তেমনই শোয়া রয়েছে। এবার যেন অনেকের একটু গা শিরশির করছিল। সে ভাবলো একবার হাসপাতালের চেয়ারের কাউকে জিজ্ঞাসা করে দেখবে, যদি ওরা কিছু জানে এই বডিটার ব্যাপারে। সে সেই রুমে একটা ছেলেকে খুঁজেও পেল।
ছেলেটার কাজই হলো রুগী আর বডি আসলে তাকে সঠিক জায়গায় পাঠানো। ছেলেটার কাছে এগিয়ে গিয়ে সে বলল, আচ্ছা, তুই কি কাল এখানে কোনো নতুন বডি আসতে দেখেছিস? কাল রাতেও তো তুই ছিলি নাকি? তোর ভালো জানার কথা। ছেলেটা খানিক ইতস্তত করে বলল, মর্গের দায়িত্ব তো আপনার দাদাবাবু, আমি কেমনে জানুম কন? তবে কাল আমি হলপ করে কইতে পারি কোনো বডি আসেনি কাল রাতে। কেন, কি হয়েছে? অনেক ছেলেটাকে আর ঘাঁটালো না, শুধু বলল, আমার সাথে আয় তো একবার। ছেলেটা ঠিক কি ভাবলো কে জানে, কিন্তু ও এলো অনেকের সাথে সাথেই। মনে মনে একটা অদ্ভুত ভয় যেন খেলা করে বেড়াচ্ছে। ওরা প্রবেশ করেই এগিয়ে গেল ওই দেওয়ালটার দিকে যেখানে 3 নম্বর ড্রয়ারটা ছিল। অনেক বলল, এই 3 নম্বরটা একবার খুলে বার করে আনতো। ছেলেটা ওর কথা মতো ড্রয়ারটা একটা শব্দ করে খুলতেই অনেক অবাক হয়ে গেছে, কারণ সেইখানে এখন কোনো ডেড বডি শুয়ে নেই। পুরো বাক্সটা ফাঁকা। একটু আগেই যেটা দেখে সে ভয়ে কাঁপছিল, এখন সেইটাই তার শরীরের ভেতর শিহরণ খেলিয়ে দিয়ে গেল। অনেকের মুখ তখন শুকিয়ে গিয়েছে। ছেলেটা বলল, কি দেখছো অনেকদা, বলো। অনেকটা সামলে নিয়ে বলল, না না, কিছুই না, আমরাই ভুল, বুঝলি? যা, তুই তোর কাজ কর, যা। ছেলেটা বেরিয়ে যেতেই অনেক বাক্সটা টেনে বন্ধ করে দিল। হঠাৎ আজ ও কি দেখলো? খারাপ কিছুর ইঙ্গিত দিচ্ছে না তো? অনেক দেখলো ঘড়িতে তখন 8:30 বাজে। রাতের গাড়টা এলো বলেই ও তখন নিজের জিনিসপত্র গুছিয়ে বাইরের টেবিলে অপেক্ষা করতে লাগলো সেই লোকটার। হয়তো কাজের চাপের দরুন ওই কিছু ভুলভাল দেখেছে। বাড়ি গিয়ে ভালো করে ঘুমোলেই সব ঠিক হয়ে যাবে, এই কথাটা সে ভাবছে। ঠিক এমন সময় বাইরের করিডোরে সেই লোকটাকে দেখা গেল। স্বল্প হেসে এগিয়ে আসছে সে। অনেক ওর চোখ দেখেই বুঝতে পারছে লোকটা নেশা করেই ঢুকছে। সে অনেককে বলল, তাহলে স্যার, ধন সম্পদের ভার আপনি এবার আমার কাঁধে তুলে দিতে পারেন। আর কাল সকাল সকাল চলে আসবেন, দেরি করবেন না কিন্তু। অনেক কিছু বলল না, শুধু হেসে মাথা নেড়ে বেরিয়ে গেল। হাসপাতালের সামনের ফাঁকা জায়গাটা অতিক্রম করার সাথে সাথেই ওর মনে একটা অদ্ভুত ভয় চেপে বসল। এখন ভালোই বাড়ি পৌঁছতে পারলেই শান্তি। সামনের টিমে চলতে থাকা দোকানের থেকে কিনল একটা বিড়ির প্যাকেট। আয়েশ করে একটা জ্বালিয়ে টানও দিল সে। আজ যেন হাসপাতালের বড় গেটটার কাজটা একটু বেশি অন্ধকার মনে হলো তার। ওই গেটটার কাছে কাছে যেন একটু একটু করে জমাট বাঁধছে গহীন অন্ধকার। সামনে রাতের অন্ধকারে গাছপালা পেরিয়ে গ্রামের ফাঁকা রাস্তা দেখা যাচ্ছে। প্রতিদিন এই পথেই সে বাড়ি ফেরে। রাতের অন্ধকারে চারিদিক যেন মায়াময় পরিবেশ বিস্তার করেছে। গেটটার কাছে এগিয়ে আসতেই অর্ধেক চাঁদটা চোখে পড়ল অনেকের। কি অদ্ভুত সুন্দর সেই দৃশ্য, যেন চারিদিকে আলো ছড়িয়ে পড়ছে। চাঁদের আলো পড়ছে রাস্তার পাশে ধান খেতে। একবার পেছন ফিরে দেখল সে হাসপাতালের দিকে। ঠিক এমন সময় হঠাৎ করেই কোথা থেকে যেন গাছের পেছন থেকে একটা জীব এসে ওর সামনে পড়ল। তারপর সেটা লাফ মেরে সামনে থেকে অন্য পাশে লাফিয়ে গেল। অন্য সময় হলে হয়তো অনেক ভয় পেত না, কিন্তু এমন পরিস্থিতিতে অকস্মাৎ ভয় ছিটকে পড়ল মাটিতে। কিন্তু ওই দিকে তাকাতে যেটা দেখল তাতে তার হাড় হিম হয়ে গেল। একটা বিভৎস কালো রঙের বেড়াল ও রাস্তার উল্টো দিকে দাঁড়িয়ে রয়েছে। কালো জীবটার চোখটা বাদামি রঙের, আর সেটা ভীষণ অন্ধকারে ও আগুনের ভাটার মতো জ্বলছে। সেই চোখের দিকে তাকালে যেন ভয় লাগে। সেই চোখে যেন লুকিয়ে আছে কত অচেনা অচেনা আশঙ্কা। বিড়ালটা আবার একটা লাফ দিয়ে মিলিয়ে গেল জঙ্গলের ভেতর। অনেক তৎক্ষণাৎ নিজেকে সামনে নিয়ে তারপর উঠে দাঁড়ালো। ও আগেও শুনেছে বহুবার, কালো বিড়াল ভালো নয়, জীবটা নাকি খুব অপয়া। কিন্তু আজ আর সেই সব কথা চিন্তা করে লাভ নেই।
কারণ বাড়ি তার ফিরতেই হবে। গ্রামের মেঠো পথ ধরে এগিয়ে চলছে অনিক। রাতের আকাশ জুড়ে বিরাজ করছে অসম্ভব অন্ধকার। মেঘগুলো নিজেদের চলার পথে আড়াল করে চলছে। শীতকাল হওয়ায় কুয়াশায় চারিদিক ছেয়ে আছে। বিরাজ করছে এক অসম্ভব আদিম নিস্তব্ধতা। রাত যত বাড়ছে চারিদিক যেন আরো আরো নিজেকে অন্ধকারে লুকিয়ে নিচ্ছে। রোজ বাড়ি ফেরার জন্য মাইল দুয়েক হেঁটে সে এই পথ দিয়ে বড় রাস্তার বাস স্ট্যান্ডের কাছে পৌঁছয়। তারপর 1 ঘন্টা বাসে করে তারপর বাড়ি। আজকের চাঁদের আলোর স্নিগ্ধ জ্যোৎস্না যেন রাতের অন্ধকারকে ঢেকে দিতে পারছে না। গ্রাম বাংলার রাত এমনিতেও হয় ভয়ানক, কিন্তু তার উপর এত গহীন অন্ধকারের ভেতর কোথাও কোনো শব্দ নেই। অন্য সমস্ত জায়গায় এই নিস্তব্ধতার কিছুর প্রভাব না পড়লেও গ্রামের কিছু কিছু জায়গায় এই নিস্তব্ধতা অনুভব করা যায়। আর গ্রামের বেশিরভাগই খেটে খাওয়া মানুষ, তাই দিনের আলো ফুরোতে না ফুরোতেই তারা ফিরে আসে নিজেদের ঘরে। তাদের জীবন এত বিলাসবহুল নয়। হেরিকেনের কেরোসিন তেল বাঁচাতেও রাত বাড়লেই সবাই শুয়ে পড়ে। পথে একটাও লোক নেই। অনেকের এইসব অভ্যেস হয়ে গিয়েছে, কারণ রোজই সে এই পথে যায় বাস স্ট্যান্ডের উদ্দেশ্যে। কিন্তু এত রাতের গহীন অন্ধকারেও গ্রামের পথ পেরিয়ে এগিয়ে চলেছে অনিক। অন্ধকারের মধ্যে তাকে কালো নিকষ ছায়ামূর্তি ছাড়া আর কিছু মনে হচ্ছে না। তার নিজের চলার শব্দ যেন তার বুক কাঁপিয়ে দিচ্ছে। বারবার মনে হচ্ছে কেউ যেন তার পিছু নিয়েছে। একটা বিভীষিকা যেন এগিয়ে চলেছে পেছন পেছন। চারিপাশ নিঝুম, কোথাও কোনো সাড়া শব্দ নেই। অনেকের চলার পথে এ পাশে ও পাশে কালো অন্ধকারের বুক চিরে দাঁড়িয়ে আছে একটা দুটো বড় বড় গাছ, আর সেইগুলোর পাতা পড়ে চারিদিকে ছড়িয়ে আছে পথের। আর চলার পথে শুকনো পাতায় পা ঘষে যাওয়ার দরুন খস খস শব্দ হচ্ছে। আশপাশের ঝোপ দিয়ে ক্রমাগত ডেকে চলেছে ঝিঝি পোকার দল। কোথা যেন গাছের উপর থেকে অদ্ভুত কর্কশ গলায় একটা রাত জাগা পাখি ডেকে উঠল। পাখিটা হয়তো আশেপাশেই কোথাও আছে। আজকে চলার পথ যেন শেষই হতে চাইছে না। অন্ধকারের মধ্যে রাস্তার দুই পাশে মাঝে মাঝে একটা দুটো জ্বলতে থাকা আলো লক্ষ্য করে এগিয়ে চলেছে সে। সেই পথ অতিক্রম করে অনেক এবার পৌঁছল বাস স্ট্যান্ডের ঠিক সামনে। প্রতিদিনের মতো আজও ওই স্ট্যান্ড খালি। বড় রাস্তার কাছে পৌঁছতেই তাও একটু শান্তি পাওয়া যায়, কারণ এখন রাস্তায় মাঝে মাঝেই ওকে পেছনে ফেলে এগিয়ে চলেছে বড় বড় গাড়িগুলো। অনেক নিজের ঘড়িটা দেখল, সময়ে প্রায় 11টার কাছাকাছি। কি করবে? চুপচাপ বসে রইল বাসের আশায়। রোজ এই রকমই অপেক্ষা করে সে, কারণ এই রোডের শেষ বাসে করেই তাকে বাড়ি ফিরতে হয়। মাঝে মাঝে চুপচাপ একা বসে থাকলে যেন হাজারো চিন্তা তাকে চেপে ধরে। অনেকের মাথায় তখন একটাই কথা চেপে বসেছে, হাসপাতালের ড্রয়ের নম্বর 3-এ ও কার দেহ দেখল? সত্যি কি সে ভুল দেখেছে? তারপর হাসপাতাল দিয়ে বেরিয়ে আসার সময় কালো বিড়ালটার সেই জ্বলন্ত চোখ দুটো মনে করতেই শরীরের লোম খাড়া হয়ে এলো। এই সবই নিজের মনে ভাবছিল সে। ঠিক এমন সময় একটা ঘটনা ঘটে গেল তার চোখের সামনে। অনেক তখনও নিজের চোখে বিশ্বাস করতে পারছে না। ও যে বড় রাস্তার একপাশে বাস স্ট্যান্ডে দাঁড়িয়েছিল, তার দুই পাশে ছিল ধানের ক্ষেত, আর তার মাঝ বরাবর বুক চিরে এগিয়ে চলেছে পাকা বড় রাস্তা। আর সেই দিকে তাকিয়ে কিছু একটা ভাবছিল অনেক। হঠাৎ করেই এমন সময় অনেকের চোখে পড়ে অন্ধকারের ধানের ক্ষেতের আলের দিক থেকে এগিয়ে আসছে একটা ছায়ামূর্তি। হালকা আলোতে কিছুই স্পষ্ট দেখা যাচ্ছে না, কিন্তু তার শরীরের গড়ন ও হাঁটার তালে মনে হচ্ছে এক নারীর অবয়ব। সেই নারী অবয়বের চলার গতি এতটা মন্থর যে তাতে যেন বিরাজ করছে একটা অদ্ভুত ছন্দ। সেই গভীর অন্ধকারের মধ্যে দিয়ে একটু একটু করে এগিয়ে আসছে সেই মেয়েটি বড় ফাঁকা রাস্তার দিকে।
চারিদিকে কেউ আশেপাশে নেই। পুরো রাস্তায় একটি মাত্র বাতি জ্বলছে, তাও আবার শুধু বাস স্ট্যান্ডের কাছে। নিকষ অন্ধকার ভেদ করে তখন মেয়েটা ধীর গতিতে উঠে এলো রাস্তার এক কোণে। এমন সময় অনেক তার উল্টো দিক থেকে শুনতে পেল একটা গাড়ির তীব্র হর্নের শব্দ। সেই দিকে তাকাতেই তার শরীরের ভেতর শিহরণ খেলে গেল, কারণ মেয়েটা যে পথে এগিয়ে চলেছে তার ঠিক বিপরীত দিক থেকে এগিয়ে আসছে বড় একটা ট্রাক। সেই গাড়িটার তীব্র হর্নের শব্দ তখনও কানে আসছে তার, আর সেটার আলো চারিদিকের অন্ধকার পরিবেশকে একটু হলেও আশার আলো দেখাচ্ছে। অনেক বুঝতে পারল মেয়েটার সম্মুখে বিপদ, কারণ সে যেই হোক তার দিকে এখন দ্রুত গতিতে এগিয়ে আসছে বড় ট্রাকটা। আচ্ছা, গাড়ির ড্রাইভার লোকটা কি মেয়েটিকে দেখতে পাচ্ছে না? এতক্ষণে তো তার তো ব্রেক কষে দেওয়া উচিত ছিল। অনেক জানে মুহূর্তের অসাবধানতায় একটা বড় কিছু ঘটে যেতে পারে তার সামনে। ট্রাকটা ততক্ষণে তার পাশ কাটিয়ে এগিয়ে গিয়েছে সেই মেয়েটার চলার পথের দিকে। অনেক নিজের মতো শেষ চেষ্টা করবেই সে চিৎকার করে ওঠে, সরে যান, সরে যান, রাস্তা দিয়ে বড় গাড়ি আসছে, সরে যান, আরে সরুন। অনেক দেখল তার এত চিৎকার সবই বৃথা, কিন্তু সে তার মতো চিৎকার করে সাবধান করে দিতে থাকলো। ওর চোখের সামনে ট্রাকটা ততক্ষণে মেয়েটার খুব কাছে চলে এসেছে। ট্রাকের আলোটা তীব্রভাবে পড়ছে মেয়েটার দেহের ওপর। সেই শরীরটা দেখা মাত্র অনেকের মুখ শুকিয়ে গেল, কারণ ওই আলোতে অল্প সময়ে যাকে সে দেখল তার দেহ অনেকের খুব চেনা। কারণ অবিকল এই মেয়েটার দেহই সে ওই হাসপাতালের ৩ নম্বর ড্রয়ারে দেখে এসেছে। কিছু বুঝে ওঠার আগে একটা তীব্র মহিলা কণ্ঠের চিৎকার ভেসে এলো সেই দিক থেকে। অনেক ততক্ষণে নিজের চোখ বুজে ফেলেছে, অপেক্ষা করছে একটা বাজে কিছু ঘটার। ট্রাকটা হর্ন দিয়ে ততক্ষণে বেরিয়ে গিয়েছে। অনেক দৌড়ে গেল সেই দিকে। ভেবেছিল অন্য কেউ হতে পারে, তাকে হয়তো ট্রাকটা পিষে বেরিয়ে যাওয়ার কথা। কিন্তু সেইখানে পৌঁছে অনেক যা দেখল তাতে ওর পায়ের নিচ থেকে মাটি সরে গেল। যেখানে সে ভেবেছিল একটা পিষে যাওয়া দেহ দেখতে পাবে, তার বদলে রাস্তায় এখন কিছুর চিহ্ন মাত্র নেই। সেই মেয়েটার দেহ তো দূরের কথা, একটা রক্তের ছিটে ফোঁটাও কোথাও পড়ে নেই সেই রাস্তার স্থানে। অনেকের কেমন যেন একটু ভয় ভয় করছে। বুঝতে পারছে ওর সাথে আজ এসব কি ঘটছে, কিন্তু কেউ যদি নাই থাকে তাহলে একটা মহিলার কণ্ঠের চিৎকার শুনতে পেল। ওটা তবে কার? অনেক ততক্ষণে নিজের চুল টানতে শুরু করেছে। চুপচাপ ফিরে এসে বসলো আবার বাস স্ট্যান্ডের কাছের বেঞ্চটায়। অনেক ততক্ষণে বুঝতে পেরেছে আজ রাতটা ওর জন্য ঠিক নয়। সেই ভয়ানক বিভৎস চেহারার মর্গের বেডে শুয়ে থাকা মেয়েটা এখানে আসবে কিভাবে? ট্রাকের তীব্র আলোতেই অনেক দেখেই চিনতে পেরেছে সেই নিশ্চল সাদা ধবধবে চোখের চাহনি, আর মুখের কাছে খেলে থাকা একটা বিদ্রুপ মেশানো হাসি। আজকের এই রাত কি অনেককে কিছু বলতে চায়? কিছুই মাথায় আসছে না তার। সময় যেন কাটতেই চাইছে না। একটা মিনিট যেন একটা ঘন্টা মনে হচ্ছে অনেকের। রাতের বাসটা কখন যে আসবে অনেকের মনে তখন একটা আশঙ্কা খেলা করছে। শেষ বাসটা আজকে ক্যান্সেল না তো? কারণ মাঝে মাঝে এটা হয়ে থাকে। সেই দিনগুলোয় অনেক আবার ফিরে যায় হাসপাতালে, কারণ এখানে ভূতের মতো বসে থাকার থেকে সেটাই ভালো। তাও লোকজনের দেখা তো পাওয়া যাবে কিছু, তাও আর একটু অপেক্ষা করে যাওয়াই ভালো। যদি বাসটা আসে। কিছুক্ষণ কেটে যাওয়ার সাথে সাথেই অনেক এবার ঠিক করে ফেলেছে ফিরে যাওয়ার কথা। সে উঠে দাঁড়ালো, কিন্তু হঠাৎ করেই এমন সময়ে ওপাশ দিয়ে ভেসে এলো একটা বাসের তীব্র হর্ন, আর তার সাথে বাসের সামনের আলো। অনেক একটু হাঁপ ছেড়ে বাঁচল। অবশেষে শান্তিতে একটু বাড়ি ফিরে মাথাটা বিশ্রাম দিতে পারবে। আজ যে কি হচ্ছে ওর সাথে, সত্যি
কিছুই বুঝতে পারছে না। বাসটা ধীরে ধীরে এসে একটা শব্দ করে থামলো ঠিক সামনে, কিন্তু বাসটা যেন আজ একটু আলাদা। কারণ রোজ যে বাসগুলো করে বাড়ি ফিরে, এটা যেন সেই বাস না। এই বাসটার অবস্থা খুবই খারাপ। অনেক পুরনো দিনের বাসগুলো যেমন হয় ঠিক তেমন, জায়গায় জায়গায় ভাঙা, জং ধরা। কিন্তু কি আর করা যাবে, যা পেয়েছে এই অনেক। বাড়ি ফিরতে পারছে, এটাই তার ভাগ্য ভালো। বাসটা তার নির্ধারিত সময় ছেড়ে দিল। এমনিতে রাতের বেলা, বাসে তেমন একটা যাত্রী নেই, গোটা 7-8 জন হবে। অনেক খালি মনে মনে বলছে শুধু কোনোভাবেই হোক, শুধু বাড়ি পৌঁছতে পারলেই বাঁচে। কিন্তু সব থেকে অবাক করা জিনিস হলো, এই গরমে যেখানে অনেক গরমে তর তর করে ঘামছে, সেখানেই বাসের প্রত্যেকটা যাত্রীর শরীরে একটা করে চাদর জড়ানো, আর সেটা মাথা অবধি মোড়া। বাস কন্ডাক্টর কিন্তু ওকে দেখে একবার ইশারা করে বসতে বললেও নিজের জায়গা ছেড়ে এগিয়ে এলো না। আর মানুষ যারা ছিল প্রত্যেকেই বাসের পেছনের সিটে গিয়ে বসেছে। সেটা কেন তা অনেক বুঝতে পারল না। বাসটায় একটাও আলোর ব্যবস্থা নেই। ছোট একটা টিমটিমের 0 পাওয়ারের মাত্র একটা বাল্ব দেখা যাচ্ছে। সেই আলোতে বাসের অন্য যাত্রীদের মুখ দেখতে পাওয়া অসম্ভব। অনেক আর কিছু বলল না। সামনের দিকে এত সিট ফাঁকা ছিল, আর তার মধ্যে মাত্র একটায় একজন জানালার দিকে সিট দখল করে একটা চাদর মুড়ি দেওয়া লোক বসেছিল। অনেক চুপচাপ গিয়ে বসলো তারই পাশে। বাস চলছে নিজ গতিতে। বাইরে তখন চারিপাশে শুধু অন্ধকার। অনেক বসেছিল জানলার ধারের পাশের পরের একটা সিটে। ভালোই হাওয়া আসছে। রাস্তায় দূরে দূরে একটা করে হয়তো ল্যাম্পপোস্ট চোখে পড়ছে। ওইদিকে বেশিরভাগটাই শূন্য প্রান্তর আর চাষের জমি। বাইরে অন্ধকারের দিকে তাকিয়ে থাকতে থাকতে বারবার অনেকের মনে একটা আশঙ্কা খোঁচা দিচ্ছিল। বাসটার পরিবেশ একটু যেন আলাদা। পুরো বাসের মানুষগুলোর কারোর মুখেই কোনো কথা নেই। চারিদিকে বিরাজ করছে একটা অদ্ভুত নিস্তব্ধতা। এই লোকগুলো কেমন? কারণ রাতে এতদিন অনেক বাসে ফিরেছে, লোকেরা বাসে উঠে অন্য যাত্রীর সঙ্গে গল্প করে। বাসের হর্ন আর কন্ডাক্টরের চিৎকারে অতিষ্ঠ হয়ে যেতে হয় রোজ। আজ বাসের পরিবেশটা যেন একটা নিস্তব্ধ মৃত্যুপুরী বলে মনে হচ্ছে অনেকের। এই পরিবেশ যেন নিজেই নিজের পটভূমি রচনা করতে চাইছে। অনেক ভাবল, বিকেলের ওই মর্গের ঘটনাটার পর কতগুলো এরকম ঘটনা ঘটেছে। এগুলোর বিশেষ কোনো কারণ নেই তো? অনেকের পাশের সিটের লোকটা শান্তিতে বসেছিল, কিন্তু তার শরীরের কালো চাদরটা উপর দিয়ে ঢাকা হলেও বোঝা যাচ্ছে শরীর চিপচিপে রোগা, গায়ের রং বেজায় কালো, পরনে একটা নোংরা অনেক দিনের পুরনো জামা, আর নিচে ঘাটো করে পরা একটা ধুতি। আর লোকটার নাকের নিচে একটা কাঁচা পাকা মেশানো ছোট্ট গোঁফও আছে। লোকটা পাশে থাকা একটা বিশ্রী গন্ধ নাকে ঠেকলো অনেকের। মনে মনে ভাবলো হয়তো স্নান টান করে না লোকটা। কিন্তু অনেক একবার ভালো করে লোকটার চাদরের মধ্যে দিয়ে মুখটা দেখার চেষ্টা করতে অবাক হয়ে গেল। বয়স্ক লোকটার মুখটা একেবারে ফ্যাকাশে। অন্ধকারে লোকটার চোখ দুটোর দিকে তাকালে ভয় হয়, কারণ যেন মনে হলো সেই লোকটার চোখের মনির জায়গাটায় মনির বদলে রয়েছে সাদা ধবধবে অংশ। লোকটার মুখের কোণা দিয়ে বেরিয়ে আছে অদ্ভুত একটা হাসি। পেছনের আর সবকটা লোকের দৃষ্টি যেন অনেকের দিকে নিবদ্ধ। কেন জানি না অনেকের শরীরের ভেতর একটু একটু অস্বস্তি বোধ হচ্ছিল। অনেক জানে মানুষের মোট 5 ইন্দ্রিয়ের বাইরেও একটা 6ষ্ঠ ইন্দ্রিয় থাকে, আর সেটাই যেন ওকে আজ কিছুর থেকে সাবধান থাকতে বলছে। সে বলছে এই রাত ভালো নয়। আর চারিদিকের অদ্ভুত নিস্তব্ধতা অনেকের মনে সৃষ্টি করছে একটাই শব্দ, তা হলো ভয়। আর এই ভয়টাই চেপে বসেছে অনেকের মাথায়। অনেক চুপচাপ বসে দেখছিল বাইরের জানলার দিয়ে বেরিয়ে যাওয়া
অন্ধকারের মধ্যে ডুবে থাকা গ্রাম্য রাস্তাগুলোকে। পাশে এবার চলার পথে জঙ্গল শুরু হয়েছে। বাস ছুটে চলেছে নিজের গতিতে। উল্টো দিকের পথ দিয়ে একটা দুটো গাড়ি পাশ কাটিয়ে বেরিয়ে চলে যাচ্ছে। তাদের আলো মাঝে মাঝে চোখে ধাঁধা ধরিয়ে দিচ্ছে। সারাদিন কাজ করে বড়ই ক্লান্ত ছিল অনিক। বাসের সিটে নিজের মাথা এলিয়ে দিল। অনেকের না চাইতেই কেমন জানি বারবার চোখ চলে যাচ্ছে পাশে বসা লোকটার দিকে। লোকটার মুখে তখনও লেগে রয়েছে ওই অদ্ভুত হাসিটা। এও কি লোক নাকি অন্য কিছু? অনেক কিছু বুঝে ওঠার আগেই বাইরের দিকে তাকাতেই চারিপাশের জঙ্গলের ভেতর থেকে বেরিয়ে আসতে শুরু করলো অদ্ভুত সব প্রেতের শব্দ। পাশে লোকটার দিকে তাকাতেই ওর শরীরের হাড়ে হিম হয়ে গেল, কারণ পাশে বসা লোকটার চাদরটা একটুখানি তার দেহ থেকে সরে এসেছে, আর শরীরের চামড়া ও মাংসের জায়গায় দেখা যাচ্ছে শুধুমাত্র কয়েকটা সাদা হাড়। অনেক এবার লোকটার মুখের দিকে তাকাতেই অবাক হয়ে গেল। যে লোকটা এতক্ষণ ওরই পাশে বসেছিল তার মুখের জায়গায় এখন অবস্থান করছে একটা সাদা রঙের নর খরটি। তার চোখগুলো যেন ভাটার মতো দপদপ করে জ্বলছে আর নিভছে। লোকটা তার ওই হাড়যুক্ত হাতটা নিয়ে এগিয়ে গেল অনেকের দিকে। বাসে থাকা পেছনের যাত্রীদের মুখ থেকে কথা বেরিয়ে আসছে ফিস ফিস করে। তারা অতৃপ্ত হয়ে একটাই কথা বলছে, মুক্তি দে, মুক্তি চাই, মুক্তি চাই, আর কতকাল, আর কতকাল, আর কতকাল। এই সমস্ত শব্দ শোনা মাত্র অনেকের শরীর ঠান্ডা হয়ে এসেছে। অনেক তখন বেঁচে আছে না মরে গিয়েছে সেটাও যেন বুঝতে পারছিল না। চারিদিকের থেকে ভেসে আসা আর্ত চিৎকার, আর এবার তার সাথে জুড়ল একটা হাড় হিম করা অশরীরী হাসি। এই রাত যেন নিজেই নিজের পটভূমি রচনা করে চলেছে। মানুষের মুখ দিয়ে বোধ করি প্রচন্ড ভয়ের মুহূর্তে কোনো শব্দ বেরিয়ে আসে না, কারণ শত চেষ্টা করেও আর্ত চিৎকারের বলে গলা দিয়ে কিচ্ছু বেরিয়ে এলো না অনেকের। এমন সময় বাসের একটা তীব্র ঝাঁকুনি অনুভব করলো সে। ধড়ফড় করে উঠে বুঝলো বাসটা থেমেছে সামনের কোনো স্টপেজে, নতুন যাত্রী তোলার আশায়। অনেক অনুভব করলো এতক্ষণ যা দেখছিল তা শুধু স্বপ্ন মাত্র। আসলে সারাদিন খাটাখাটনির পর তার চোখ লেগে এসেছিল, আর পরপর অস্বাভাবিক ঘটনাগুলোর রেশ রয়ে যাওয়ার জন্যই এই সমস্ত স্বপ্ন আসছে তার। নিজের চোখটা মুছে নিয়ে সামনের দিকে তাকালো অনেক। কিন্তু এটা কি? এই বাসের সমস্ত প্যাসেঞ্জাররাই কি কালো চাদরে নিজেদের ঢেকে রাখতে চায় নাকি? কারণ নতুন যে আরো 3 জন যাত্রী উঠল, প্রত্যেকের শরীরে জড়ানো রয়েছে একটা করে কালো চাদর। নতুন যাত্রীগুলো যেন আরো অদ্ভুত। তারা ওই অন্ধকারের মধ্যে যেন নিজেদের লুকিয়ে নিতে চাইছে। তাদের গতি অত্যন্ত মন্থর। ধীরে ধীরে পায়ে তারা একের পর এক এগিয়ে চলল পেছনের সিটের উদ্দেশ্যে। বাসে এখন আগের থেকে লোক সংখ্যা বাড়ল। অনেক কন্ডাক্টরের দিকে চোখ যেতেই অবাক হয়ে গেল। লোকটার তো কোনো হেলদোলই নেই। বিনা টিকিটে যাত্রী তোলার ইচ্ছে নাকি ওর? হ্যাঁ, অন্তত টিকিটটা একটু কেটে যাক। বাসটা চলছে অত্যন্ত ধীর গতিতে। হয়তো পুরনো হওয়ার জন্যই ড্রাইভার জোরে টানতে পারছে না। অনেকে নিস্তব্ধ পরিবেশে কেমন যেন কুমড়ে কুমড়ে উঠছে। কিছু একটা অস্বস্তি যেন তাকে গ্রাস করতে চাইছে। হেরিকেনের ভেতর যেমন একটা পোকা পথ ভুলে ঢুকে ছটফট করে, অনেকও এখন ঠিক সেই মতো ছটফট করছে। নিজের হাত ঘড়িটার দিকে তাকালো অনেক, আর অবাক হয়ে গেল। এই ঘড়িটার ব্যাটারিটা তো সে 1 সপ্তাহ আগেই পাল্টেছে। এত তাড়াতাড়ি ব্যাটারিটা ফুরিয়ে গেল কিভাবে? ঘড়িটা এখন বিকল হয়ে পড়েছে। ঘড়িতে তখন শুধু দেখা যাচ্ছে রাত 12টা। পাশের লোকটা এতক্ষণ চুপচাপ বসেছিল, কিন্তু হঠাৎ যেন নড়ে চড়ে উঠল। অনেক ততক্ষণে ওর দিকে তাকিয়ে প্রশ্ন করলো, আচ্ছা দাদা, এই বাসটা কতদূর যাবে? লোকটার দিক থেকে কোনো উত্তর এলো না। খানিকক্ষণ সব চুপচাপ।
এবার অনেককে অবাক করে লোকটা অত্যন্ত খ্যানখ্যানে গলায় জবাব দিল, রাত 12টার বাস কোথায় যায় তুমি জানো না? এই বাস রোজ নতুন পুল অবধি যায়। কথাটা শোনা মাত্র অনেক বুঝতে পারল না ও কি ভুল বাসে উঠে পড়েছে, কারণ রোজ এই সময় এতক্ষণে সে বাড়িতে পৌঁছে যায়। এতটা দেরি হওয়া তো কথা নয়। সে একবার চিন্তা করলো, হয়তো বাসটা রাতের বেলা বলে ঘুরে ঘুরে চলেছে গন্তব্যের উদ্দেশ্যে। কিন্তু আরও কিছুটা চলার পর হঠাৎ করেই আগের মতো বাসটা আরেকটা স্টপেজে থামল। চারিদিক নিস্তব্ধ অন্ধকারে রাতের বেলা এত লোক আসছে কিভাবে, আর এরা কারা? এবার প্রায় একসাথে 10 জন মানুষ একইভাবে চাদর মুড়ি দিয়ে এসে বসল বাসের সিটে। বাসটা আর খালি নেই, একেবারে লোকে ভরে উঠেছে। বেশ কিছু মহিলাও আছে। এমন সময় হঠাৎ করে তাকে চমকে দিয়ে পাশের লোকটা তার ওই খ্যানখ্যানে গলায় বলে উঠল, তুমি এই বাসে নতুন নাকি? কথাটা বলার সাথে সাথেই বাসে যতজন যাত্রী ছিল সবাই যেন ওর দিকে অদ্ভুতভাবে তাকালো। তাদের দৃষ্টিতে যেন কিছু একটা ছিল যা অনেকের বুকের ভেতর টনক নাড়িয়ে দিয়ে গেল। অনেক আমতা আমতা করে লোকটার উদ্দেশ্যে বলল, হ্যাঁ, আমি নতুন এই বাসে, তবে আমি তো রোজ রাতেই বাসে করে ফিরি, তবে এই বাসটায় কোনোদিনও ফিরিনি। লোকটা একবার অদ্ভুতভাবে হেসে বলল, কি বলো হে ছোকরা, আমরা তো রোজই এই লাস্ট বাসের প্যাসেঞ্জার। আমরা প্রতিদিন আসি রাত 12টায় এই বাস ধরতে, আর সবাই একসাথে নেমে যাই নতুন পুলে। অনেকের মাথায় কেমন যেন অদ্ভুত একটা ভয়ানক আশঙ্কা খেলা করছে। বারবার লোকটার একটা কথা মাথায় পাচ্ছে, কি বলল লোকটা? একসাথে নেমে যায় নতুন পুলে। তাও নিজেকে একবার শান্ত করার চেষ্টা করলো সে। তারপর চিন্তা করলো, আচ্ছা ওই কন্ডাক্টরকে জিজ্ঞেস করলে কেমন হয় যে তার গন্তব্য আর ঠিক কতটা দূর। তবে এখন সঠিক সময় না ভেবে স্থির করলো আর একটু অপেক্ষা করা যাক। তার পেছনের লোকগুলো কেমন জানি এবার ফিসফিস করে নিজেদের মধ্যে কিছু কথা বলতে শুরু করেছে। তাদের ফিসফিসানিতে বাস ম ম করছে। আচ্ছা, তারা প্রত্যেকে এত আস্তে কথা বলছে কেন? তাদের শব্দ যাতে শুনে না ফেলে তার জন্য। এবং এরই মধ্যে বাস আরও একবার থামল যাত্রী তোলার জন্য। আবার বাসে উঠে এলো প্রায় 3 জন লোক, গিয়ে বসলো সামনের ড্রাইভারের পাশের সিটের কাছে। অনেক খেয়াল করলো বাসের পরিবেশটা কেমন এই কিছুক্ষণ সময়ে পুরোটা পাল্টে গিয়েছে। এতক্ষণ যে বাসে কোনো শব্দ ছিল না, এখন সেই বাস একেবারে ভরে উঠল হই হট্টগোল আর চিৎকারের শব্দে। বাসের ড্রাইভার এখন এত লোক দেখেও কিন্তু অন্ধকার দূর করতে এক্সট্রা আলো অব্দি জ্বালল না। এবার কন্ডাক্টরের দিকে হালকা গলায় অনেক বলল, আচ্ছা, আপনি কি করছেন বলুন তো? গাড়িটা চালাচ্ছেন তো ঠিক আছে, তবে টিকিট না কাটলে হবে নাকি? টিকিট কাটুন। লোকটা এতক্ষণ ঘাপটি মেরে বসেছিল, তবে ওর কথা শুনে একটু আলমোড়া ভেঙে হাতটা সোজা করে ভারী গলায় বলল, আরো ভালো লাগে না। এরা সবাই তো যাবে নতুন পুল, যেমন রোজ যায়। এদের আবার টিকিট কাটবো কি? সবাই পুরনো কাস্টমার। নিজের মস্ত বড় শরীরটা নিয়ে নড়তে চড়তে এগিয়ে এলো অনেকের দিকে। তারপর কিছু না বলেই অনেকের হাতে ধরিয়ে দিল একটা ফ্যাকাশে রঙের একটা টিকিট। অন্ধকারে টিকিটটা দেখতে পেল না অনেক, তাই নিজের জামার বুক পকেটে সেটা চালান করলো। তারপর নিজে একটু দাঁড়িয়ে মানি ব্যাগ থেকে টাকা বার করে লোকটাকে দিতে যাবে, এমন সময় লোকটা বলল, আরে আরে কি করেন কি? টাকা নিয়ে আমি কি করব? সবাইকে একসাথে নামিয়ে দেবো নতুন পুলে, চিন্তার কি আছে? টাকা ফাঁকা আমি নিই না। অনেক ধপ করে বসে পড়লো ওর সিটে। লোকটা বলে কি টাকা নেবে না? সে বলল, আমার বাড়ি তো ইমলিতলা গ্রামে, আমি নতুন পুল গিয়ে কি করব? আমায় ওখানে নামিয়ে দেবেন মনে করে। লোকটা অনেকের কথা শুনে ওর মুখের দিকে তাকিয়ে অদ্ভুতভাবে তাকালো।
যেন কি একটা বলে ফেলেছে অনেক। লোকটা কিছু না বলে মুখে একটা আলতো হাসি দিয়ে চলে গেল দরজার দিকে। তারপর জোরে জোরে দাম দাম করে বাসের ধাতব শব্দ করে বলতে শুরু করলো, নতুন পুল, নতুন পুল, নতুন পুল। অনেক বুঝতে পারলো না রাতের বেলা লোকটা কোন প্যাসেঞ্জারদের ডাকছে। কিন্তু হঠাৎ করে অনেকের মানি ব্যাগটা পকেটে ঢোকাবার সময় ওর নিজের হাতটা ঠেকল পাশের লোকটার হাতে। লোকটার হাতের সাথে স্পর্শ হতেই অনেকের হাতটা যেন নিজে থেকে ছিটকে এলো। লোকটার শরীরটা যেন বরফের মতো শীতল। অনেকে মর্গে চাকরি করে, তাই সে জানে সাধারণ মানুষের শরীরের তাপমাত্রা ও মৃত শরীরের তাপমাত্রা। ওর মুখে তখন শুধু দেখা মিলছে আশঙ্কার ছায়া। অনেক যেন এবার বুঝতে পারছে কিছু একটা ভুল হচ্ছে তার। একসাথে বাসের সমস্ত প্যাসেঞ্জার কিভাবে নতুন পুল নামক জায়গায় নামতে পারে? হ্যাঁ, পাশের লোকটার মুখে যেন খেলে আছে একটা ব্যঙ্গ মেশানো হাসি। ঠিক এমন সময় বাসের কন্ডাক্টর আর একটা স্টপেজে বাসটাকে থামিয়ে দিল। ততক্ষণে পুরো বাস কিন্তু ভর্তি, একটাও সিট খালি নেই। বাস থামতেই বাসের ওপরে উঠে এলো একটা নারী অবয়ব। এই মহিলার শরীরেও কালো চাদরে ঢাকা, কিন্তু এর মুখটা স্পষ্ট দেখতে পেল অনেক। দেখা মাত্র অনেক বুঝতে পারল ও এখন ভীষণ বিপদে আছে, কারণ ততক্ষণে ওর হাত পা সব পাথর হয়ে গিয়েছে। এক চুলও সেই স্থান দিয়ে নড়ার শক্তি তার নেই। তার হাত পা কাঁপতে শুরু করে দিয়েছে। কারণ হলো যে নারী মূর্তি একটু আগে উঠে এলো, এই মুখ অনেক খুব ভালো মতোই চেনে। মর্গের ড্রয়ার নাম্বার 3 খুলে অনেক এই মহিলারই মৃতদেহ দেখেছিল। আর পথে বাস স্ট্যান্ডে অপেক্ষা করার সময় এই মহিলা কি ট্রাকটা পিষে বেরিয়ে চলে গিয়েছিল? অনেকের মনে উঁকি মারছে এখন একটাই প্রশ্ন, তার মানে এই বাসের সমস্ত যাত্রী কি জীবিত? অনেক ভুল করে কোন বাসে উঠে পড়েছে? অনেক বুঝতে পারছে কোথাও একটা গন্ডগোল আছে, কিন্তু এরা সবাই একসাথে একই জায়গায় চলেছে কেন? অনেক শুনেছে মাঝে মাঝেই আমাদের সাধারণ পৃথিবীর সাথে অন্য একটা জগতের ভুলবশত যোগাযোগ হয়ে যায়। সেই জগতের প্রতিটা প্রাণী কিন্তু জীবিত নয়, তাদের মানুষ বলা চলে না। অনেক কিছুতেই বুঝতে পারছে না সে কি করবে। উঠে গিয়ে কন্ডাক্টরকে বলবে কি বাস থামাতে? এগিয়ে যাবে কি সেই দিকে? এমন সময় জঙ্গলের মধ্যে দিয়ে যাওয়ার সময় পুরো বাস জুড়ে সৃষ্টি হলো অদ্ভুত কিছু অশরীরী চিৎকার। বাসের যাত্রী সমূহ যেন কিসের আনন্দে মেতে উঠেছে। যাত্রীদের ফিস ফিস করে হয়ে চলা শব্দ কানে আসছে অনেকের। প্রতিটা শব্দই যেন ভয়ানক বড় বড় পাথরের মতো ঠেকছে অনেকের। এমন সময় অনেকের চোখ পড়ল বাসের ড্রাইভারের সিটের দিকে। সেইখানের 3 জন একটু আগে বসে থাকা লোকগুলো আর লোক নেই। ওদের শরীরে আর কোনো কালো চাদরে ঢাকা নেই। তার বদলে সেই লোকগুলো এখন পরিণত হয়েছে সাদা সাদা হাড়যুক্ত কঙ্কালে। সেই কঙ্কালগুলোর চোখ তখন ভাটার মতো জ্বলছে। নাকে সুরে পেছন দিয়ে ভেসে আসছে কান্নার শব্দ। পুরো বাস জুড়ে তখন যেন সৃষ্টি হয়েছে এক অন্যরকম পরিবেশ। চারিদিকে ঠক ঠক হাড়ের শব্দ ভেসে আসছে বাসের মধ্যে থেকে। বাসটার গতি যেন এবার বাড়ছে, এবার বেড়েই চলেছে। তীব্র গতিতে এবারে এগিয়ে চলেছে ওদের বাসের প্রতিটা জিনিস যেন এখন হাওয়ার সাথে কথা বলছে। সেই পেছনে জ্বলতে থাকা একটা মাত্র টিমে লাইটটাও এখন দপ দপ করে জ্বলছে আর নিচ্ছে। চারদিকে এখন কিছুই স্পষ্ট নয়, চোখের দৃষ্টি আবছা হয়ে আসছে অনেকের। শুধু চারিদিকে অন্ধকার। পুরো বাসটাই এখন পরিণত হয়েছে অশরীরীদের বাহনে, আর তার মধ্যে অনেক একমাত্র প্রাণী অর্থাৎ মানুষ। কি করবে ভেবে কুল কিনারা পাচ্ছে না অনেক। আর তার জন্য এই ভয়ানক পরিবেশে মাথা ঠান্ডা রাখা অসম্ভব হয়ে উঠেছে। অনেককে এখনই এখান থেকে নেমে পড়তে হবে, কারণ এ বাস তার জগতের না। এরা অনেককে নিয়ে অন্য জগতে, ওদের অন্ধকার জগতে টেনে নিয়ে যাবে। অনেক দেখল আবছা অন্ধকারেও বুঝতে পারছে বাসের কোনো যাত্রীর দেহেই আর কোনো কালো চাদর নেই। প্রতিটা যাত্রীর শরীর জুড়ে এখন শুধু দেখা মিলছে সাদা সাদা কঙ্কাল।
প্রতিটা কঙ্কালের সমস্ত হাড় যেন গুনে ফেলা যায়। এমন সময় অদ্ভুত শব্দগুলো ছাপিয়ে ফিস ফিস করে একটা শব্দ ভেসে এলো অনেকের কানের খুব কাছে। একটা মহিলা কণ্ঠ যেন বলে গেল, বাঁচতে চাইলে পালা পালা, এই বাস নতুন পুল ভেঙে তলিয়ে যাবে নদীর গভীরে, যেমনটা যায় প্রতি রাতে। পালা তুই, পালা। অনেক পেছনে তাকিয়ে দেখলো হাসপাতালের সেই মেয়েটা ওকে সাবধান করে দিল, আর এক মুহূর্ত অপেক্ষা করা যাবে না, ওকে বাঁচতেই হবে, ফিরতেই হবে ওর মানুষের পৃথিবীতে। যতক্ষণ জীবিত আছে হাল ছেড়ে বসে থাকার ছেলে নয় অনিক। পুরো বাস জুড়ে অশরীরী চিৎকার ভেসে আসলো, সামনেই নতুন পুল, আমরা পৌঁছে গেছি। মনে যতটা জোর ছিল সামনের দরজার দিকে এগিয়ে গেল অনিক। সামনে আর একটা কঙ্কাল দাঁড়িয়ে ছিল অনিকের। ও বুঝতে পারলো ওটা সেই কন্ডাক্টরেরই হবে। অনিক ওকে ধাক্কা মেরে সরিয়ে দিল সেইখান থেকে। তারপর শরীরের যত শক্তি ছিল তা নিয়ে ঝাঁপ মারলো বাসের দরজা থেকে। অনিক বুঝতে পারলো না কখনো শরীরটা শূন্যে ভাসতে ভাসতে গড়িয়ে গিয়ে পড়েছে পিচ রাস্তার উপর। আরে এটা তো একটা বড় ধরনের পুল, আর তার নিচে দিয়ে ভেসে চলেছে একটা নদী। রাস্তায় পড়ে থাকা অনেক দেখলো চোখের সামনে হঠাৎ করেই বাসটা অদ্ভুত একটা শব্দ করে বিকল হয়ে সামনের পুলে আঘাত করল। তীব্র শব্দে চারিদিক ফেটে যাওয়ার জোগাড়। বহু মানুষ যেন একসাথে চিৎকার করে উঠল। প্রতিটা মানুষের চিৎকারের সাথে যেন মিশেছিল এক অদ্ভুত কষ্ট আর বেদনা। তাদের চিৎকার আর কান্নার শব্দ চারিদিকে যেন আলাদা একটা শোরগোল ফেলে দিল। বাসটা ওর চোখের সামনে পুল দিয়ে পড়ে গেল, শব্দ তুলে নিচে ভেসে চলা নদীর গভীরে। তলিয়ে গেল মাঝরাতের লাস্ট বাস তার যাত্রীদের নিয়ে। তার শেষ গন্তব্য ছিল নতুন পুল। বাস তার সঠিক গন্তব্য নির্ধারিত করে এখানে এসে পৌঁছেছে। চলন্ত বাস দিয়ে নামার সময় রাস্তায় পড়ে ওর শরীরের নানান জায়গায় ক্ষত হয়েছে। রক্ত চুইয়ে পড়ছে প্রতিটা ক্ষত স্থান দিয়ে। অনেকের মাথায় একটা ছোট্ট চোট লাগায় সে ততক্ষণে চোখে আবছা দেখছে। নিমেষের মধ্যে জ্ঞান হারালো অনিক। যখন ওর জ্ঞান ফিরল তখন ও হাসপাতালের বেডে শুয়ে। রাস্তায় সেই রাতে কোনো লরি আসার সময় ওকে পুলের পাশে ক্ষত বিক্ষত শরীরে পড়ে থাকতে দেখে তাকে এই সদর হাসপাতালে নিয়ে আসে। এখন ওর পুরো শরীরের নানা স্থানে ক্ষত, কিন্তু মাথাটা তখনও ঝিমঝিম করছে। নার্স এসে জানালো 3 দিন ধরে ওর শরীরটা জ্বরে পুড়ে যাচ্ছিল। ডাক্তাররা তো সব রকম আশা ছেড়ে দিয়েছিল। সে নাকি কিছু একটা বড় শখ পেয়েছে, কিন্তু আজ 3 দিন পর ওর জ্ঞান ফিরেছে। অনিককে নার্স এসে ওর সেই দিন রাতে থাকা পকেটের সমস্ত জিনিসগুলো তার টেবিলে দিয়ে গেল। তার মধ্যে ওর মানি ব্যাগের সাথে মোবাইলটাও ছিল, আর ছিল একটা রংহীন কাগজ। অনেক বার করে আনলো ওই ফ্যাকাশে কাগজটা। ওটায় লেখা আছে 22শে ফেব্রুয়ারি 2019, কিন্তু এটা তো 2024 চলছে। তার মানে যে বাসে উঠেছিল সেটা। অনেক সুস্থ হয়ে পরে খবর নিয়ে জেনেছিল ঠিক ওই দিন প্রায় 6 বছর আগে ওই রোডে চলা রাতের বেলা শেষ বাস ব্রেক ফেল করে। তারপর অ্যাক্সিডেন্ট করে পড়ে যায় সেই নতুন পুলে। প্রায় ড্রাইভার সহ 40 জন মানুষ প্রাণ হারিয়েছিল সেই দিন। অনেক আজও একা থাকলে মনে করে তার জীবনে ঘটে যাওয়া এই অদ্ভুত অভিজ্ঞতার কথা। আজও প্রতি রাতে হয়তো মধ্যরাতের লাস্ট বাস নিজের যাত্রী নিয়ে এগিয়ে চলে নতুন পুলের উদ্দেশ্যে। তবে এরপর থেকে যদি রাতের বেলার লাস্ট বাসে ওঠেন অবশ্যই দেখে নেবেন এই বাস আপনাকেও কোনো অন্য জগতে নিয়ে গিয়ে ফেলছে না তো, যেখান থেকে আর ফিরে আসা যায় না।